নিজের চোখের দিকে তাকিয়ে দেখ। যদি তাকিয়ে থাকতে পারিস, তোর কোনো খারাপ না লাগে, তাহলে বুঝবি তুই কোনো পাপ করিসনি। সামনে 17 বছর বয়সে তোর ফুপার সাথে আমার বিয়ে হয়েছিল। চাকুরিজীবী মানুষ ছিলেন তিনি, একটু রাশভারী। ভেবেছিলাম সুখের নহরে আমাদের জীবন ভাসবে, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। রবিন আসার আগ পর্যন্ত তবু কোনোভাবে দিন চলে গিয়েছিল, কিন্তু রবিন আসার পর আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এ কথা তো কতবার বলেছি। নিজেকে আমার সবসময় বঞ্চিত মনে হচ্ছে। নিজের একটা ঘর, একটা বাড়ি না থাকার দুঃখটা শুধু দুঃখ হয়ে থাকেনি, তোর ফুপা মারা যাবার পর তা ভীষণ না পাওয়া হয়ে দাঁড়িয়েছিল। ভাগ্যিস তোরা ছিলি, আমাদের তাই ভেসে যেতে হয়নি। কিন্তু ওই যে মন ছিল আমার বঞ্চনার জ্বালায় ভরা, আমি তাই সব নিজের করতে চেয়েছিলাম। রবিনের ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম। ভেবেছিলাম তোদের পরে রবিনই হবে এই বাড়ির উত্তরসূরি। একবারও ভাবিনি যা আমার না তা আমাদের হতে পারে না। মায়া আসায় তাই আমার খুব রাগ হলো, কথাকে দেখে ভয় হলো। ভাবলাম তোরা এবার আমাদের পর করে দিবি। যাদের দুনিয়ায় কিছু থাকে না, জানিস না সামনে, তারা কত অসহায় আর তারা কত অনিশ্চিত। ভয়, রাগ, লোভ সব মিলিয়ে কখন যে আমি অমানুষ হতে শুরু করলাম জানি না রে সামনে। আমার ভেতর সেই অমানুষ আমাকে দিয়ে কত কিছু করিয়ে নিতে থাকলো। জেনিকে আমি মানতে পারিনি, কিন্তু তোদের বলার সাহস আমার ছিল না। আমি তাই জেনিকে বিষ দিলাম। জেনির ভাগ্য ভালো, বেঁচে গেল। আমারও ভাগ্য ভালো, না হলে তুই সব জেনেও আমাকে কেন আশ্রয় দিলি? কিন্তু ভাগ্য ভালো হলে কি হবে রে সামনে? আমার ভেতরে যে অমানুষ, আমি যে ভালো না, তাই কথাকে সরাতে চাইলাম। অথচ দেখ, ওদের যখন সরানোর কথা ভেবে যাচ্ছি আমি, আল্লাহ তখন আমার ভেতরেই পুঁতে দিলেন ক্যান্সারের বীজ। আমি ভাবছি আমি ওদের শেষ করব, আর ভেতরে ভেতরে আসলে আমি শেষ হয়ে যাচ্ছি। এই ব্যথা আর নিতে পারছি না রে মা, এই যন্ত্রণা আর নিতে পারছি না। শুধু যে শরীরে ব্যথা তা না, ভেতরে ভেতরে যে গ্লানিতে আমি মরে যাচ্ছি। সারাক্ষণ আমার ভয়, রবিন যদি সব ছেড়ে যায়, রবিন যদি আমাকে মা বলে আর না ডাকে, আমি কোথায় যাব? তাহলে কার কাছে দাঁড়াবো? রবিনকে তুই কিচ্ছু বলিসনি, ভবিষ্যতেও কিছু বলবি না আমি জানি, কিন্তু আমার এটুকুতেই তো মন ভরে না রে সামনে। আমার শেষ ইচ্ছাটা তুই রাখিস, রবিনকে নিজের ছেলের মতো করে দেখে রাখিস। ও বোকা, ওর বাবার মতো সরল, কিন্তু ও ভালো। ওকে আমার ছেলে ভাবলে হয়তো তুই কাছে রাখতে পারবি না, কিন্তু ওকে যদি তুই নিজের সন্তান বানিয়ে রাখিস, পারবি না? আমি শুধু তোর কাছে একটুকুই চাই। কথার জন্য নিয়ে আসা বিষের অনেকটাই আমার কাছে আছে। ভেবেছিলাম একবার মিস হয়ে গেলে যেন আবার দিতে পারি। আর মিস হবে না রে সামনে, আর মিস হবে না মা। আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি যে পাপ করেছি তার কাছে আত্মহত্যাও তেমন বড় কিছু না রে। তোরা ভালো থাকিস, অনেক ভালো থাকিস। যদি পূর্বজন্ম থাকতো তাহলে এই প্রার্থনা করতাম, পরের জন্মে যেন তোর মেয়ে হয়ে জন্মাতে পারি।
এত খারাপ মায়ের এটুকু চাওয়া হয়তো সৃষ্টিকর্তার শুনতেন, তাই না? স্বামী, মায়ের কবরের পাশেই ফুপুর কবর হবে। ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে, পুলিশের ঝামেলাও তো শেষ। এখন ফুপুকে নেওয়ার ব্যবস্থা করা দরকার। কিন্তু রবিন ঘর থেকে কিছুতেই বেরোচ্ছে না। চাচা ডেকেছে, আমি ডাকলাম, কিন্তু বেরোচ্ছে না। স্বামী, তুমি কি একবার ডাকবে নাকি? মানে তুমি ছাড়া আসলে মনে হয় না ওকে কেউ বের করতে পারবে। রবিন, আয় ভাই, আবার মাকে তো নিয়ে যেতে হবে। মাকেই তো খুঁজছি। কালকেও যখন মা আয়না দেখাচ্ছিল ঠিক এইখানটায় মা ছিল, আমি আর মা পাশাপাশি। মা বলছিল যে আয়নায় ভালো করে দেখলে অনেক কিছু নাকি দেখা যায়। ভাবি আমি মাকে কেন দেখতে পাচ্ছি না আয়নায়? আমি বোধহয় ভালো করে দেখতে পাচ্ছি না ভাবি, তাই না? আমাকে আরো ভালো করে দেখতে হবে ভাবি, আরো ভালো করে দেখতে হবে। মা, ভাবি এখানে মাকে দেখা যাবে ভাবি, একটু ভালো করে খেয়াল করলেই মাকে দেখা যাবে। তুমি না ভাবি, এখানে মাকে দেখা যাবে, একটু ভালো করে দেখলেই মাকে দেখা যাবে ভাবি। তুমি না, তুমি সরো এখান থেকে, প্লিজ সরো। ভাই, মাকে যে এবার রেখে আসতে হয়। কিন্তু মাকে আমি জিজ্ঞেস করবো না মা আমাকে কেন একা রেখে চলে গেল? জিজ্ঞেস করবো না যে মা কেন আত্মহত্যা করলো? মাকে আমার চাইতো, মাকে আমার এখানেই চাই ভাবি। মাকে বলতে হবে মা কেন আত্মহত্যা করলো, মা কেন বিষ খেলো, মা কেন ভাবি, মা কেন বিষ খেলো? মানুষের কেউ না থাকলে মানুষ মরে যেতে চায়, কিন্তু মায়ের তো আমি ছিলাম না। আমি ভাবি, আমি ছিলাম না। আছিস তো তুই তো আছিস রবিন, আর মাও আছে। আমরা তো শুধু মায়ের শরীরটা বিদায় দিব। মা আমাদের এখানে আছে, তোর এখানে আছে। এবার চল ভাই, সবাই অপেক্ষা করছে। আমরা ফুপুকে এখন নিয়ে যাই। শেষবারের মতো মুখটা কি একবার দেখবা? না, চলেন যাত্রা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লাহ। তুমি রবে নি
নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। শাম্মী, আমি জানি আমি কোনোদিন বলতে পারবো না। আয়েশা ভাবিকে যেমন তুই মা বলে ডাকতি, আমাকেও ডাক, কারণ আমি জানি আমার সেই যোগ্যতাই নেই ভাবির আসনে নিজেকে দেখার। কিন্তু ওই ঘরটা জুড়ে তোর বুকে ভাবির জন্য যে শূন্যতা, সেটাতে তো আমি ভাগ বসাতে পারি না। কিরে জাগিবে কাকি তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। স্যার, আজকে আপনি না আসলেও পারতেন। মানে স্যার, এমন একটা দিনে কাজে এসেছি মল্লু সাহেব। আমরা তো ছিলামই স্যার, আমি তো ছিলাম স্যার। অবশ্য যে কাজে এসেছি তাতে আপনাকে আমার লাগবে। আপনি বসুন মল্লু সাহেব, আপনার সঙ্গে কথা আছে। যাক, জেনের খবর আমরা পেলে আপনাদের জানাবো। মনে আছে এটা কি? মনে আছে স্যার, জেনি এটা খেয়েছে। জেনি এটা খেয়ে কিভাবে বেঁচে গেল কে জানে স্যার।
সবাই বাঁচতে পারে না মনে হচ্ছে। এটাও কি? আমার বাড়িতে ফুপু নিজের মুখে স্বীকার করেছেন যে প্রথম বোতলটা সে জেনিকে দিয়েছিল। তাহলে পরের বোতলটা রবিন অবশ্যই কিছুই জানে না, অবশ্য সে জানতেও পারবে না। কিন্তু আমাকে জানতে হবে মনুল সাহেব। আপনি বলেছিলেন যে আপনার লোকজন দিয়ে খোঁজ লাগিয়েছিলেন, এর আগে কিছু জানতেও পেরেছিলেন। আপনি কি আরেকবার একটু দেখবেন কার কাছ থেকে আসছে এই বিষগুলো? গত 1 মাসে কেই বা এত মারাত্মক বিষের বোতল দুটো ফেলেছে? এভাবে জানাটা মুশকিল স্যার, তবু আপনি যখন বলছেন আমি চেষ্টা করে দেখব। একটা বোতল যখন দুটো হয়েছে, তখন 2টা বোতল 3টা কখন হয়ে যাবে কে জানে স্যার? ঠিক। আমি জানতে চাই যে আমার পরিবারকে কে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে, কি তার উদ্দেশ্য? তো কি করবো? ওদের মতো বিষ খেয়ে মরে যাবো? কি করার আছে? কারো মৃত্যু থেকে আমার হাত আছে? বিয়ে বিয়ে বিয়ে, আমি কি কম চেষ্টা করছি? আমি তো সব ঠিকঠাক করেই করছিলাম, সব প্ল্যান মতোই চলছিল। হঠাৎ করে বাড়ির মধ্যে কেউ মারা গেলে সেখানে কি আর বিয়ে হতে পারে? পারে না কেন? তুমি চেষ্টা করলেই পারো। আরে বোকা, তুমি শাম্মীকে বুঝাও। শাম্মীর মাথায় বুদ্ধি নেই, ও বোকা, ও তো বুঝবে না। এখন বিয়ের কথা বলে সবাই আমাকে কি ভাববে? আরে তুমি তো দেখি এখনো ভাবাভাবি নিয়েই পড়ে আছো। এক হাতে দলিল নিবে, আরেক হাতে বিয়ের রেজিস্ট্রেশনে সাইন করবে। তারপরে আমার হাতে দলিল আর অসহায় শাম্মীকে তুলে দিলেই না তুমি কথাকে নিয়ে আকাশে উঠতে পারবে। সব সময় তোমাকে এই কথাটা মনে করিয়ে দিতে হয়। কেন? দলিল ছাড়া আগে বিয়েটা করি, আমি ইমরানকে বুঝিয়ে নিতে পারবো। একসাথে দুইটা কিছুটা বুদ্ধি তো রাখে ওরা মাথায়, তাই না? আপনার কথা মতো কথাকে দিয়ে চেষ্টা করে দেখেছি, ইমরানের আর কিছুতে কিছু হয় না। কি করবে কিভাবে করবে আমি জানি না। শুক্রবারে বিয়ে হচ্ছে, এটা কনফার্ম। আর বিয়ের আগে তোমার হাতে দলিল আসবে, এটাও কনফার্ম। বাকিটা তোমার ইচ্ছা। আজকে দেখা করতে পারবে? কিছু কথা ছিল। হ্যাঁ, কিছু কথা ছিল, তোমাকে বলবো। তোমাদের ভালো করে চেনা হয়ে গেছে আমার। তোটা স্বার্থপর তোমরা। মায়ের মৃত্যু দিনে বাইরে থেকে মাতাল হয়ে ঘরে ফিরতে তোর এতটুকু রুচিতে বাঁধলো না? আরে তুই আমাদের কি চিনবি? তুই আগে তো নিজেকে দেখ, নিজেকে দেখ। তুমি আপাতত একটা ভালো মানুষের মুখোশ পরে নাও। মুখোশ পরে ঘুরতে কি যে মজা রবেন।